আজ 2026 সালের 14ই মার্চ। বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত নীরবতা। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে, সেই সরকার মসৃণ গতিতে এগিয়ে চলেছে। অন্যদিকে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন ইতিহাসের সবচেয়ে কঠিন সন্ধিক্ষণে। দলটির প্রধান শেখ হাসিনা দিল্লি থেকে বারবার নির্দেশ দিচ্ছেন, মাঠে নামুন, আন্দোলন গড়ে তুলুন, কিন্তু ঢাকার রাজপথে তার কোনো প্রতিফলন নেই। কেন কর্মীরা ফিরছেন না? কেন ভারত সরকারের দিকে তাকিয়ে আছেন দলের শীর্ষ নেতৃত্ব? আজ আমরা বিশ্লেষণ করব, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সত্যিই অন্ধকারের দিকে যাচ্ছে? প্রথমে বলি, নেত্রীর বার্তা বনাম মাঠের বাস্তবতা। খবর পাওয়া যাচ্ছে, দিল্লি ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের প্রতি ক্ষুব্ধ দলের উচ্চতম নেতৃত্ব। শেখ হাসিনা স্পষ্ট বার্তা দিয়েছেন যে নেতারা দেশে ফিরে ঝুঁকি না নিলে দল পুনর্গঠন অসম্ভব। কিন্তু বাস্তবতা হলো, যারা একসময় রাজপথ কাঁপাতেন তারা এখন আইনি জটিলতা আর গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে। এই আত্মগোপন থাকাটা দলের ভেতরে তিনটি পরিস্থিতির জন্ম দিচ্ছে। এক, নেতৃত্বের সংকট। সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাউকেই মাঠে পাওয়া যাচ্ছে না। দুই, তৃণমূল স্তরের ক্ষোভ। তৃণমূল স্তরের কর্মীরা মনে করছেন বিপদের সময় বড় নেতারা সেই যে বিদেশে চলে গেছেন, তারপর থেকে তাদের আর কোনো ভূমিকা নেই, তাদের দেখা যাচ্ছে না। তাই এখন প্রাণের ঝুঁকি নিয়ে তারা আর মাঠে নামতে এই সাধারণ স্তরের কর্মীরা, তৃণমূল স্তরের কর্মীরা আর আগ্রহী থাকছেন না, তারা আগ্রহ হারিয়ে ফেলছেন। এবং তিন, আস্থা ও ভয়। একদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান, অন্যদিকে নতুন সরকারের অস্পষ্ট অবস্থান। সব মিলিয়ে এক চরম ভয়ের সংস্কৃতি কাজ করছে। এই প্রসঙ্গে উঠে আসছে ভারত ফ্যাক্টর। শেষ ভরসা কি শুধুই দিল্লি? আওয়ামী লীগের বর্তমান কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল স্তর পর্যন্ত সবার মনে একটাই বিশ্বাস, ভারত সরকার চাপ সৃষ্টি করলে তারেক রহমান নমনীয় হবে। কিন্তু ভূ রাজনীতি কি এতই সহজ পথে চলে? যে মূল প্রশ্নগুলো উঠে আসে সেগুলো এরকম: ভারত কি সত্যিই বিএনপি সরকারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চাপ দেবে? চাপ দেবে কি যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নাও? দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের বর্তমান অবস্থান কি? শেখ হাসিনাকে দীর্ঘ সময় আশ্রয় দেয়া নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই বা কী আলোচনা চলছে, এবং ভারত এখন তার নিজস্ব বাণিজ্যিক ও নিরাপত্তার স্বার্থে বর্তমান তারেক রহমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, যা আওয়ামী লীগের জন্য কি দুঃসংবাদ হতে পারে? আইনি দেওয়াল স্পষ্ট। ক্রাইম ট্রাইব্যুনাল অর্ডিন্যান্স আওয়ামী লীগের ঘরে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অর্ডিন্যান্সের আওতায় দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। যদি এই অর্ডিন্যান্স বাতিল না হয়, তবে কোনো নেতার পক্ষেই প্রকাশ্যে রাজনীতিতে আসা অদূর কেন সুদূর ভবিষ্যতেও সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা বলতে গেলে আমাদের দেখতে হবে তারেক রহমান সরকার কেন এই অর্ডিন্যান্স বাতিল করবে কিংবা করবে না। জামাত এনসিপির বিরোধিতার মুখে এই আইন কি পরিবর্তন করা সম্ভব? তিন, পরিবর্তন হলে তার যে একটা প্রেক্ষিত আসবে, তার যে অভিঘাত আসবে, সেই অভিঘাত সেটা তারেক রহমানের বিএনপি সরকারের পক্ষে সেটা কতটা গ্রহণযোগ্য হবে
তারা কতটা সেটা সামাল দিতে পারবে। আর নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কোনো সমঝোতা কি পর্দার আড়ালে চলছে? 2026-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। সংসদ এখন বিএনপি এবং জামাতের দখলে। এই অবস্থায় আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা আছে। এক, আমূল সংস্কার করে নতুন নামে অন্তত দলের নতুন নাম না হোক, নেতৃত্বের নতুন নামে বা নতুন পরিচয়ে বা নতুন নেতৃত্বে আবার উঠে আসার চেষ্টা করা। দুই, দিল্লির চাপের আশায় বসে থেকে বিলুপ্তির দিকে এগিয়ে যাওয়া। আপনারা জানেন শেখ হাসিনার পুত্র জয় কয়েকবার বলেছেন তার মা তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন, অথচ তারপরে আবার আওয়ামী লীগের নেতৃত্ব দিল্লি থেকে ঘোষণা করছেন যে তার শেখ হাসিনার চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এতে সাধারণ মানুষের সামনে, কর্মীদের সামনে একটা একটা অস্থির সংকেত যাচ্ছে। যেটাই হোক না কেন সেটাই শেখ হাসিনাকে নেতৃত্বে রেখে বা তার জায়গায় নতুন নেতৃত্ব নিয়ে যেটাই হোক না কেন সেই বিষয়ে একটা সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বের এই মুহূর্তে নেওয়া দরকার। এটার জন্য বসে থেকে অপেক্ষা করলে দল কিন্তু আরও সংকটের দিকে এবং বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। দেশের মধ্যে সাধারণ আওয়ামী লীগ সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা বলছে আমরা নেত্রীর দিকে তাকিয়ে আছি, আমরা নেতৃত্বের দিকে তাকিয়ে আছি, কিন্তু নেতৃত্ব তাকিয়ে আছে আবার ভারতের দিকে। এই চক্র থেকে বের হতে না পারলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কিন্তু আদৌ সেই ভবিষ্যতে আলো নেই, অন্ধকার। একটি রাজনৈতিক দলের প্রাণ হলো তার কর্মীরা। যখন কর্মীরা ঝুঁকি নিতে ভয় পায় আর নেতৃত্ব বিদেশের মাটির ওপর, বিদেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেই দলের পুনরুত্থান সম্ভব নয়। আওয়ামী লীগ কি পারবে তাদের শীর্ষ রাজনৈতিক, তাদের দীর্ঘ রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসকে পুনরুদ্ধার করতে? নাকি আমরা একটি বড় দলের চিরস্থায়ী পতন দেখছি? যে দল বাংলাদেশের জন্ম দিয়েছে, যে দল বাংলাদেশকে পাকিস্তানের বুক থেকে ছিনিয়ে নিয়ে এসে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে। আপনার মতামত কমেন্টে জানান। আজকের বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রাখছি, ধন্যবাদ। গতকাল দিল্লিতে 10 জন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছেন। এরা অবৈধভাবে এই দেশে বসবাস করছিলেন, তার জন্য এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার আপনার হেডিংটা একবার দেখে নিতে পারেন। টাইমস অফ ইন্ডিয়া যেটা লিখছে, অবৈধভাবে বসবাসকারী থাকার জন্য 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে। লিখছে মেয়াদোত্তীর্ণ ভিসা পাসপোর্ট নিয়ে দেশে থাকার অভিযোগে 10 জন বাংলাদেশি আটক। ব্যাপারটা কি হয়েছে লিখে, যেটা বুলগেরিয়া চিকিৎসা পেতে যাওয়ার চেষ্টা করে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে থাকার অভিযোগে দিল্লির বাইরে 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে শুক্রবার পুলিশ জানিয়েছে। শহরে অবৈধ বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করার অভিযানের অংশ হিসেবে বিভাগের বিদেশি সেল এই অভিযান পরিচালনা করেছে। পুলিশ জানিয়েছে যে দলটি বৈধ কাগজপত্র ছাড়াই অবস্থানকারী ব্যক্তিদের খুঁজে বার করার জন্য যাচাইকরণ, অনুশীলন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। 6 মার্চ পুলিশ খবর পায় সন্দেহভাজনরা ডিডিএ পার্কের কাছে পীরানগর চকের কাছে উপস্থিত থাকবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকায় নজর রাখে। সন্দেহভাজনরা পুলিশকে লক্ষ্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে আটক করা হয়। এই যারা আটক হয়েছে তাদের নাম হচ্ছে ফারুক 39, মোহাম্মদ সাজিব, তার বয়স মোহাম্মদ সাজিব ফকির, তার বয়স হচ্ছে 29, সোহাগ মিয়া 26, শাহাবুদ্দিনের বয়স 36, মোহাম্মদ সিরাজুল ইসলাম
37, গোলাম রব্বানী 29, সজীব মিয়া 26, মোহাম্মদ জাহিরুল চৌধুরী 33, মোহাম্মদ আলমগীর হোসেন 30 এবং মোহাম্মদ আব্দুল কুদ্দুস 38। এই হচ্ছে আলোটা এর ওপরে পড়ে, তো আপনারা দেখতে হয়তো অসুবিধা হতে পারে। তো এই এই খবরটা এখনো পর্যন্ত পাওয়া গেছে। এদেরকে এখন জেল হাজত হবে নাকি সোজা এদেশ থেকে বিতরণ হবে সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এটুকু জানতে পেরেছি, এই যে পুরো খোঁজ খবর, এই যে 1268 জনের যে তালিকা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান তিনি এসে রয়ের প্রধান পরাগ জৈনের সঙ্গে যে দেখা টাকা করে কথাবার্তা বলে যান, তারপরে সেই তালিকা তুলে দেওয়া হয় ওই রিজিওনাল ফরেনার্স অ্যাক্টের হাতে। তারপর তাদের সঙ্গে যৌথভাবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এই যৌথ অভিযান চালিয়েছে। যৌথ অভিযানে এরা, কারণ ফরেনার্স রিজিওনাল অ্যাক্টের যে অফিস রয়েছে তারা শুধু শনাক্তকরণ করে, তাদের ল অ্যান্ড অর্ডার তাদের হাতে নেই। ল অ্যান্ড অর্ডার হাতে রয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে। দেখুন র কি করে, র হচ্ছে আপনার র বলেন, র হচ্ছে গিয়ে আপনার গোয়েন্দার ব্যাপার। গোয়েন্দা যত তথ্য দিয়ে তার সংগ্রহ করা এবং সরকারকে এবং তার জায়গা মতো পৌঁছে দেওয়া, এটা হচ্ছে রয়ের কাজ। এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা এই অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে তারা এই কাজগুলো করে, তারাই এই সমস্ত অ্যারেস্টগুলো করেছে। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে আমাদের চিন্ময় প্রভু। অনেকেই আমায় লেখেন যে চিন্ময় প্রভু সম্পর্কে আপনি কোনো রকম কথা বলেন না। আমি কথা বলি না তা না, চিন্ময় প্রভু সম্পর্কে আমি বেশ কয়েকবার কথা বলেছি। এখন আমি আপনাদের পুরো ঘটনাটা বলছি। আজ পর্যন্ত ভারতীয় যে আপনার বিবৃতি যতগুলো আছে ততগুলোতে হিন্দু সম্প্রদায়ের কথা বলা আছে, কিন্তু বিশেষ করে একজন সাধুকে যেভাবে জেলে রেখে দেওয়া হয়েছে সে প্রসঙ্গে একটি বাক্যও কি খরচ করা হয়েছে? খরচ করা হয়নি। আমি এই ব্যাপারে না, যখন চিন্ময় প্রভু যখন প্রথম অ্যারেস্ট হন তারপরেতে আমি বেশ কয়েকবার আমি কলকাতাস্থ এবং দিল্লির আমি ইসকনের অফিসে আমি যোগাযোগ করেছিল ওভার ফোন, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন তারা বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তারা বলেছেন না, এই ব্যাপারটা দেখব। গতকালকেও আমাকে এক ভদ্রলোক লিখেছেন যে আপনি আপনার যত এপিসোড আছে সেখানে আপনি চিন্ময় প্রভুর ব্যাপারে কোনো কথা আপনি বলেন না। এখন এর ভেতরে কি আছে গুঁড়ো তথ্য আমি জানি না, কিন্তু ইসকনের আন্ডারে যে মন্দিরটা ওখানে আছে তার একজন হেড দীর্ঘদিন জেলে পড়ে রয়েছেন, অথচ ইসকনের এখানে যারা কর্তা ব্যক্তি আছে তারা না কেন্দ্রীয় সরকারকে কিছু বলছে, না বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলছে, না বাংলাদেশের সেই ইসকনের সঙ্গে যোগাযোগ করছে। একটা অদ্ভুত একটা মানে নীরবতা বিরাজ করছে। সেটা কেন, এটা আমি কিন্তু ধরতে পারি না। ভেতরের ব্যাপারটা কি, এই সমস্ত সাধু সম্প্রদায়ের ব্যাপারে আপনারা বেশি নাক গলাতে আমাদের দেশে পারবেন না, কারণ এদের একটা আলাদা একটা জগৎ আছে, সেই জগতের মধ্যে আপনি ঢুকতে পারবেন না। আর আপনাকে যদি খোলসা করে না বলে আপনি খুঁচিয়ে তাদেরকে কোনো তথ্য বার করতে পারবেন না, সেটা হচ্ছে সরকারি আইনের বাইরে। কারণ ধর্মীয় ব্যাপারে আপনি কোনো হস্তক্ষেপ বা জোরাজুরি করতে পারেন না। ফলে এইটা নিয়ে একটা যে সমস্যা যেটা তৈরি হয়েছে সেটা কি করে মিটবে সেটা কিন্তু আমি জানি না, আমার জানার বাইরে আর কি। তবে আমি যোগাযোগটা করে যাচ্ছি। সেই ভদ্রলোক লেখার পরেতে আমি গতকাল রাত্রিবেলাও কলকাতা অফিসে ফোন করেছিলাম, ইসকনের কলকাতা অফিসে, কিন্তু সেই একই কথা। তবে তারা একটা কথা বলেছে, এতদিন বাদে একটা কথা বলেছে, এই ব্যাপারে আমরা যেহেতু সরকার পরিবর্তন হয়েছে
এই ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবো এবং কেন্দ্রীয় সরকারকে হেল্প করার জন্য আমরা অনুরোধ জানাবো, যাতে চিন্ময় প্রভুকে যাতে মুক্তি দেওয়া হয়। এবার কেন্দ্র সরকার এবার হয়তো নিশ্চয়ই হয়তো বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবে, কথা বলে তার মুক্তির ব্যাপারে ব্যবস্থা করবে। এটা একটা একদম মানে সাম্প্রতিক যে গতকালের যে ঘটনা সেইটা বলছি, তার আগের ঘটনা যেগুলো হচ্ছে সেগুলো আগে বললাম, যে দেখবো, হ্যাঁ এটা আচ্ছা আমরা আমরা ব্যবস্থা করে নেবো, এই ধরনের কথাবার্তা বলে এড়িয়ে যাওয়া হয়েছিল। গতকালকে কিন্তু এড়িয়ে যাওয়া হয়নি, গতকালকে আমাকে যেটা বলা হয়েছে যে আমরা কেন্দ্রের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলছি, যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে। এখন যতক্ষণ না পর্যন্ত চিন্ময় প্রভু এই মুক্তি পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আসল ঘটনা কিন্তু না আপনারা জানতে পারছেন না আমরা জানতে পারছি, কারণ আমরাও সাধারণ মানুষ, আমরা খোঁজ খবর নিয়ে হয়তো আপনাদেরকে কিছুটা দিতে পারি, কিন্তু তার বাইরে আমাদের ক্ষমতা খুব একটা নেই। এবার ফিরে আসি আপনার বাংলাদেশি এদের ব্যাপারে। এদের এখন জেল হবে না এদেরকে ফিরিয়ে দেওয়া হবে এ ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু জানা যায়নি। এই 10 জনের বাইরেও কিন্তু আরো প্রচুর রয়েছে, এবং যে 1268 জন যারা পালিয়েছিল তাদের এখন এদের ব্যাপারে ইনভেস্টিগেশন চলছে, যাদেরকে ধরা হয়েছে তারা সত্যিই বুলগেরিয়া যাওয়ার জন্য তারা চেষ্টা করছিল, নাকি ওখানে কোনো কুকর্ম করে এসে ওই 1268 লিস্টের মধ্যে এরা রয়েছে কিনা সেগুলো এখন মিলিয়ে দেখা হচ্ছে। ওই 1268 জনের যে লিস্ট দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু প্রত্যেকের নাম ঠিকানা সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল। এবার তার সঙ্গে মিলিয়ে দেখা হবে, মিলিয়ে দেখিয়ে তারপরেতে হয়তো এমনও হতে পারে এর মধ্যে 2-4 জন হয়তো মানে এটা হতে পারে, মানে গন্ডগোলের লোক হতে পারে। তো গন্ডগোলের লোক যদি হয় তাদের জন্য আলাদা ব্যবস্থা, আর যারা এমনি বিনা পাসপোর্টে বিনা ভিসায় যারা এখানে রয়েছেন তাদের হয়তো সোজা একদম ওপারে চালান করে দেওয়া হবে। তাদের ক্ষেত্রে খুব একটা বিরাট একটা কিছু বড় বড় ধরনের অ্যাকশন হয়তো তাদের ক্ষেত্রে নাও নেওয়া হতে পারে। তো আপাতত আজকে এই খবর, আজকে একটু বাদে নরেন্দ্র মোদীর সভা শুরু হবে, আমি তাই তাড়াতাড়ি আপনাদের এই খবরটা আমি করতে বসলাম। এবার নরেন্দ্র মোদীর সভাটা আমি সরাসরি দেখে তারপরে তো আপনার রাত্রিবেলাতে আপনাদের কাছে আমরা একটা ভিডিও প্রেজেন্ট করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।